ছিল আমার কবিতা জানি আমি গেল বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র জানি। এই যে বোধ এবং নতুন কবির জন্য তিনি কান পেতে আছেন, এই যে বোধ বা নতুনকে তার আবাহন ইত্যাদি এবং 30-এর দশকের কবিদের সঙ্গে তার যে সম্পর্ক, এটা ঠিক এরকম না চরম বিরোধিতার, সংশ্লিষ্টতার এবং বিশিষ্টতার। তা না হলে আপনি পর্যবেক্ষণ করাই যাবে না। এক ধরনের অবজেক্টিভ ডিস্টেন্স লাগে কোনো কিছু দেখবার জন্য, এই দূরত্বটা প্রয়োজন ছিল। এবং 30-এর দশকে যেমন সুধীরনাথ বলেছেন যে তার রবীন্দ্রনাথের কথা স্মরণ করি, কারণ এটা ঋণ কিসের জন্য নয়, ঋণ শোধের জন্য নয়, ঋণ স্বীকারের জন্য। এই ঋণটা স্বীকার করারও একটা গর্বের, একটা আনন্দের, একটা সামর্থ্যের, একটা সম্পূর্ণতার, সৌজন্যের ব্যাপারটা ছিল। ফলে 30-এর উত্তীর্ণ যারা আছেন বা পরবর্তী সময়ে যারা আছেন, রবীন্দ্রনাথকে খারিজ করতে চাই। এই বিরোধিতার মধ্যে আমরা বিরোধী দল হিসেবে সব কিছু যেমন আসলে নেগেটিভ দিক ওইরকম একটা ব্যাপার ছিল না, কিন্তু অবশ্যই কোনো না কোনোভাবে দান্ডিকতা ছাড়া কোনো কিছু বিকশিত হয় না। থিসিস ছাড়া তো তখন একটা থিসিস দান করেছিল রবীন্দ্রনাথ নিজেই, তখন একটা বিশাল প্রতিষ্ঠান। 80 বছর জীবনে উপনিষদের চেতনা থেকে, মানবের চেতনা থেকে, সমকালীন বিশ্ব পরিস্থিতি নিয়ে, সব কিছু নিয়ে তার নাইট যে খেতাবিটা তিনি তার অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে সময়োচিতভাবে তিনি আসলে ত্যাগ করেছিলেন, বা সমকালীন রাজনীতি প্রসঙ্গে তার যে নিজস্ব বিবেচনা, এটা হচ্ছে সমকালীন জনগণ সঙ্গে সংগ্রামিতার প্রচণ্ড প্রকাণ্ড পরিচয় দিয়েছে। কিন্তু তারপর একটা আবিষ্টতার ঘোর তৈরি করেছিলেন, এই কোথাও স্বীকার করে থাকেন। এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা সব যুগে, সব কালে, সব দেশে, সব ভাষায় হয়, এখানেও হয়েছিল। যেমন প্রমোদ চৌধুরীর যে কবিতা সনেট 50 রবীন্দ্র একত্র রবীন্দ্র বিরোধিতা, সনেটের বিদ্যাবদ্ধ যে বন্ধন, এটার মধ্যে আসলে রবীন্দ্রনাথ কখনো বন্দী হতে পারে না। বা যতীন্দ্রনাথ সেনগুপ্ত বা 20-এর দশকে যারা লিখছেন, এদের মধ্যে নজরুলকে যেভাবে রবীন্দ্রনাথ গ্রহণ করেছেন, এটাও তার মধ্যে থেকে বেরিয়ে আসার ব্যাপার ছিল। শুধু ডিকশনটা আলাদা, কিন্তু নৈয়ায়িক যৌক্তিক বৈষয়িক যে ব্যাপারটা, সেখান থেকে তিনি আসলে অসামান্য, নজরুলের অসামান্যতা তিনি আসলে গ্রহণ করেছিলেন তার রাজনীতির সংগ্রহতার কারণে। যখন এই পত্রিকাটি বেরোলো কল্লোল, সেই কল্লোল কিন্তু এখনও আসলে অব্যাহত। কল্লোল ফুরিয়ে যায় 1929-এ, 23 সনে প্রকাশিত হয়ে 1929-এ পত্রিকাটি শেষ হয়ে গেছে, কিন্তু তার যে অস্তিত্ব, চেতনাগত যে জাগর, রূপ এবং রূপান্তর, এগুলোর মধ্যে আসলে রয়ে গেছে। 30-এর দশকের সে যে বলতে আমরা যা বুঝি, সেটা আসলে মানে আরও পত্রিকা ছিল, তাই না? সঞ্জয় ভট্টাচার্যের, তারপর অন্যদের কালীগঞ্জ ইত্যাদি, সব মিলে তো একটা সময় ছিল। কিন্তু যুগটা যে কল্লোল হিসেবেই চিহ্নিত হইলে অনেক কারণের মধ্যে একটি হচ্ছে অদ্ভুতভাবে বিষয়গত কবিতার এবং কথা সাহিত্যের, চিন্তার, প্রবন্ধের, এগুলো আসলে মানে সীমানা তিনি আসলে তারা সমৃদ্ধ, সম্প্রসারিত এবং সমৃদ্ধ করতে পেরেছিলেন। এটার কারণে কল্লোল চিন্তার ক্ষেত্রে, আমাদের সমকালীন বহমান যে সংস্কৃতির ক্ষেত্রে, সেটার মধ্যে যে প্রাণ এবং ঐশ্বর্য সঞ্চারিত করতে পেরেছিলেন, এটার কারণে আসলে কল্লোলকে বলা যাবে না। দীনেশ রঞ্জন বা গোকুলনাথ আসলে খুব বেশি দিন বেঁচে ছিলেন না। আর এই পত্রিকাটা গোকুলনাথের আরেকটি বড় অবদান ছিল, সেটি হচ্ছে তিনি কিন্তু এই পত্রিকাটার প্রকাশক ছিলেন। কৃতি একজন চিত্রশিল্পী ছিলেন, দীনেশ সাহেব বা আরও যারা আছে ওই সময়টায় এই যে কবিতার সঙ্গে মানে যে কথা বলেছেন, এবং 4টা যে শৈল্পিক অনুষঙ্গকে যুক্ত করেছেন, তার মধ্যে চিত্রকলা একটা অবস্থা ছিল। কারণ আমরা দেখি যে ইউরোপীয় কবিতা পর্যালোচনার ক্ষেত্রে আমরা দেখব যে কবিতার সঙ্গে অন্তত চিত্রকলার নিবিড় সংশ্লিষ্টতা আছে। যত রকমের আন্দোলন আমাদের মানে শিল্প সাহিত্যের ইতিহাসে আমরা দেখি, সেটার সঙ্গে মূলত চিত্রকলার একটা সম্পর্ক আছে। ফলে এই বিষয়টাকে নানাভাবে, গভীরভাবে, ব্যাপকভাবে পর্যবেক্ষণে, পর্যালোচনা এবং সংশ্লিষ্টতা, বারোগুলির সংশ্লিষ্টতা থেকে বিশিষ্টতার দূরত্ব তৈরি করে দেখবার, পর্যালোচনা করে নতুন একটি মোড়ে আসলে এটাকে নিয়ে যাবে, সেই ব্যাপারটি আসলে অত্যন্ত ভালোভাবে করতে পেরেছিলেন। এই কারণেই পরবর্তী মানে 29-এ বন্ধ হয়ে যাওয়া পত্রিকাটি পরবর্তী সময়ের চিন্তাগত, ঐশ্বর্যগত, অনুভূতিগত যে গাঢ়তা, প্রগাঢ়তা নিবিড়ভাবে সঞ্চারিত করছে, সেটার একটা প্রমাণ 40-এর দশকের কবিতাটা। এই কারণে যে তাদের মধ্যে রাজনীতিকে অঙ্গীকার করার একটা মানে ব্যাপার ছিল। তারা চেয়েছেন মানুষের কথা, যে কারণে রবীন্দ্রনাথ ওই কথা বলতে হয়েছে যে সাধারণ মানুষের কথা বললে কি সেটা আসলে একটা কালকে পাল্টে দিতে পারে, কালোত্তীত হয়ে যেতে পারে, পেরেছে। কারণ হচ্ছে যে বললাম না, রবীন্দ্রনাথ বলেছে যে আমার কবিতা জানি আমি গেল বিচিত্র পথে। সাহিত্যে একজন সর্বগ্রাহিতা ব্যাপার থাকে, গ্রাহিতা বলছেন, সর্বগ্রাহিতা ব্যাপার থাকে। আদ্যন্ত পর্বপ্রবঞ্চনের মধ্যে দিয়ে অন্তত যতটা বিস্তারিত হওয়া যায়, মানবানুভূতির যতটা আসলে সম্প্রসার
সম্প্রসারিত হতে পারে, সবটাই হচ্ছে সাহিত্যকে গ্রহণ করতে। সেই চেষ্টাটা নিবিড়ভাবে, প্রবলভাবে, সামর্থ্যের সঙ্গে তিনি সেই কবিতা যে করতে গিয়েছেন, তার এই পেছনে কল্লোল এই পত্রিকাটি বিশেষ অবদান ছিল। এই কারণেই কল্লোলকে আমরা স্মরণ করি। অনেক ছিল, সব দিক স্মরণীয় নয় বা সব হয়তো থাকবে না। ইতিহাস আমরা পর্যালোচনা করলে ইতিহাসের কোনো একটা পাদতিকায় বা অন্যত্র তাদের নাম আমরা উচ্চারণ করবো। আর পৃথিবীতে কোনো রবীন্দ্রনাথই বলছেন মানে কোনো কিছু একেবারে হারিয়ে যায় না, থেকে যায়। এবং মনের সব কিছু নিঃসচেতন মনে থেকে যায়, অবচেতন মনে থেকে যায়, সচেতন মনে সক্রিয় হয়ে এরকম একটি ব্যাপার আছে। এই কারণেই কল্লোলকে স্মরণ করাটা অত্যন্ত জরুরি ছিল। আমাদের অন্তর্গত অভিপ্সার এটা বর্ণিল স্মারক হয়ে থাকলো আজকের এই সেমিনারটি। আমি যিনি পাঠ করলেন প্রবন্ধটি, মানে আমাদের খুবই প্রিয় মানুষ, তার প্রাবন্ধিক গবেষণা চরিত্রিক আছে, তিনি কবিও, তার কাব্যগ্রন্থ আছে। আর যেখানে যান, যারা ফেসবুকে নিয়ে আছেন, অনাবিলভাবে চমৎকারভাবে তিনি সেই প্রসঙ্গে একটা কথাবার্তা লেখে, সেখানে আমাদের কিছু কথা কাটাকাটি বা এইগুলো হয়, এগুলোতে আমি আনন্দ করি। এখানে শিল্পের প্রাণের প্রতিষ্ঠিত না থাকলে এগুলোতে সহজ হওয়া যায়। খুব সহজ একজন মানুষ, নিবিড় একটি পর্যবেক্ষণ ক্ষমতা আছে, অনুসন্দেশে যে কথা বলা হচ্ছে সেটা তার মধ্যে প্রবল, এগুলো কথা বলে মেশের অন্তরঙ্গতার মধ্যে অদ্ভুত একটা সারল্যের সৌন্দর্য থাকে। এই জন্য তাকে আমরা ভালোবাসি, আমাদের সম্পর্কটা বন্ধুত্ব। এবং তিনি এসেছেন, সময় দিয়েছেন, সঙ্গে সঙ্গী তিনি এসেছেন, এটা আমাদের জন্য আনন্দ। আমাদের নারীদের অনেক অভিযোগ থাকে, এখানে যাও, ওখানে যাও, মঙ্গল গ্রহে, শুক্র যাও, কিন্তু আমরা আমাদের সঙ্গে এগুলো ম্যাচ করানো যেতে পারি না। কিন্তু তিনি কোনো না কোনোভাবে তাকে জানতে পেরেছেন, এটা আমাদের জন্য আনন্দ, একদমই পূর্ণ। এখানে দেখা যাক যে নারী এখানে যদি আমরা থাকাই মঞ্চে, কিন্তু আমাদের যারা নারী, হ্যাঁ, তাদের একটা আধিপত্য আছে, হ্যাঁ, এক ধরনের ক্ষমতায়নের অন্তত চিন্তার ঐশ্বর্যের। এটা তো এমন একটি জায়গা, খুবই একাডেমিক একটি জায়গা, এমন একটি জায়গাও কিন্তু তারা মোটামুটি অনেকটাই দখল করে আছে। এগুলোর জন্য আমার ভালো লাগে। কারণ এরকম একটি ব্যাপার অন্তত যারা পশ্চাৎপদ, তাদের একটা উত্থান, তাদের একটা আসলে ঐশ্বর্যময় রূপান্তর কল্লোলের সংশ্লিষ্ট যারা তারা চেয়েছেন। অন্যান্যরা মানে কবিতা পত্রিকা বা প্রগতি বা এসব পত্রিকা থেকে আমি সন্দেহবদ্ধের কথা বলে গেলাম, হ্যাঁ, এগুলা যথেষ্টই অবদান ছিল। মানে সেই সময়টা আরেকটি কথা, কবিতা এখন যেমন লেখা পাঠালি পত্রিকা ছেপে দেয়, কারণ ওদের অনেক জায়গা থাকে, কোনো না কোনোভাবে টেস্ট করে, এরকম ব্যাপার ছিল। একটি কবিতা সম্পাদক এবং লেখকের সঙ্গে অনেকবার যাতায়াতের একটি ব্যাপার ছিল, ফলে খুবই চিন্তা। কিন্তু কল্লোলটা হয়েছিলই বিনোদন পত্রিকা হিসেবে, আনন্দ বিতরণের জন্য না, বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে তুলনামূলকভাবে সমৃদ্ধতর একটি চেতনায় উজ্জীবিত করার জন্য, উত্তীর্ণ করার জন্য, এবং প্রতিষ্ঠান বিরোধী একটা চরিত্র ছিল, পরবর্তী সময় নানাভাবে আলোচিত। পরে লিটল ম্যাগনাইট যেগুলো বলি, সেগুলোর মধ্যে দিয়ে নানাভাবে সেখানে আমরা একটা লিটল ম্যাগনাইট দেখা আছে, তিনি ওগুলো আলোচনা করেছে, ওগুলোর মধ্যে বর্ণিত আছে। আমি মনে একটু বেশি সময় নিলাম, না নিলেই ভালো হতো, অনুচিত। কিন্তু এই শুনবার জন্য যারা এখানে আছেন, সভাপতি আহ্বায়ক সাইমন সুলতানা, নাহিদ হাত, আর আমার যারা সহকর্মী ছিলেন এবং আছেন, আমার যারা প্রিয় ছাত্রছাত্রী, তাদের আমি দেখেছি তারা যারা শুনছে তারা অনেক মনোযোগ দিয়ে শুনছে। এটা অনেক ভালো। মানে আমাদের জন্য ভালো কি, আমাদের শ্রোতা খুব কম পাই, শুনতে চায় না। এদের মধ্যে একটা নিমগ্ন শ্রোতার যে চারিত্র আমি দেখেছি, সেটা আমার ভালো লেগেছে। আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আমাদের মধ্যে কেন ট্রেনে এনেছি জানি না, আমি অত্যন্ত লজ্জিত ভঙ্গিতে, এবং সত্যি আমি লজ্জিত, কারণ এখানে আমার কোনো প্রস্তুতি ছিল না। ভালোবাসাটুকু ছিল, ভালোবাসা জানিয়ে সবাইকে ধন্যবাদ।